মাকে জিজ্ঞেস করলাম আমার স্বাধীনতা কোথায়। মা উত্তরে বললেন, এখন কিসের স্বাধীনতা? বিয়ের পর স্বামীকে নিয়ে যা ইচ্ছে তাই করবে, স্বাধীনতা খুঁজে নেবে। বিয়ের পর একদিন স্বামীকেও প্রশ্ন করলাম, আচ্ছা, মেয়েদের স্বাধীনতা নেই, শখ আহ্লাদ বলে কিছু নেই? উত্তর একটাই, বিয়ের আগে যা করেছো করেছো, এখন করা যাবে না। মানুষ কি বলবে? ছেলে মেয়েদেরকে মানুষের মতো করে মানুষ করো, পরে যা ইচ্ছা করতে পারবে। আজ আমার ছেলের বয়স 30-এ পা দিল। ছেলেকে প্রশ্ন করলাম, আচ্ছা বাবা, মেয়েদের স্বাধীনতা কোথায় বলতে পারিস? ছেলে হেসে বলল, এখন কি আর সেই বয়স আছে তোমার? অনেক কিছুই করেছো জীবনে, এখন বরং আমাদের মতো করে বাঁচো। আসলে মেয়েদের কোনো স্বাধীনতা হয় না, তারা মানিয়ে নিতে নিতে আর স্বার্থের সবটুকু দিতে দিতে একদিন মৃত্যুবরণ করে। হৃদয়স্পর্শকাতর এই কথাগুলো এক জায়গা থেকে সংগ্রহকৃত। আমি এখানে স্বাধীনতা বলতে কিন্তু কোনো উশৃঙ্খলতা বোঝাইনি, কিংবা রাত বিরাতে যখন খুশি তখন আমি বাইরে বের হয়ে যাওয়ার মতো অধিকারকেও বোঝাইনি। স্বাধীনতা মানে অন্য একটা মিনিং, যারা বোঝার তারাই বুঝতে পেরেছে। স্বাধীনতা মানে নিজের মতো করে নিঃশ্বাস নেওয়া, স্বাধীনতা মানে নিজের মতো করে চিন্তা করা, আর সেটা যদি অন্য কারো ক্ষতি না হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আসলে ইসলাম কিন্তু মেয়েদেরকে এতটা পরাধীন করেনি যতটা আমাদের সমাজ ব্যবস্থা করেছে। ইসলামিক দৃষ্টি থেকে দেখলে মেয়েদের সব ধরনের স্বাধীনতা আছে। ব্যবসা করার মতো স্বাধীনতা আছে, কথা বলার মতো স্বাধীনতা আছে। আজকের দিনে পুরুষরা বা আমাদের সমাজের মানুষরা মেয়েদেরকে খুবই তুচ্ছ করে দেখে, কিন্তু আমাদের ইসলামে সবথেকে বেশি সম্মান কিন্তু মেয়েদেরকে দেওয়া হয়েছে। মেয়েদের সঙ্গে সলা পরামর্শ করার কথা বলা হয়েছে। নবী রাসূলগণও ওনাদের বিবিদের সঙ্গে সলা পরামর্শ করে অনেক কাজ করতেন, আর সেখানেও অনেক সফলতা পেয়েছেন। মেয়েদের কিন্তু ব্যবসা করারও অধিকার ইসলাম দিয়েছে, আর সেটার সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি, প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। উনি কিন্তু একজন সফল ব্যবসায়ী ছিলেন। তো আসলে আমাদের মেয়েদেরকে কিন্তু কোনোভাবে ইসলাম পরাধীন করে পাঠায়নি, বা আমাদেরকে ইসলামিক দৃষ্টি থেকে স্বাধীনতা কোনো অংশে কম দিয়েছে বলা যাবে না। কিন্তু কেন জানি পৃথিবীর মানুষ এবং সমাজেরা কিছু রুলস রেগুলেশন তৈরি করেছে, কে বা কারা করেছে জানি না। এটা বলা যায় অনেকটা মেয়েদেরকে ডমিনেট করার জন্য করেছে, কিন্তু যদি একজন মানুষ প্রকৃত ইসলাম জানে এবং ইসলামকে বিশ্বাস করে, তাহলে মেয়েদেরকে দেখতে হবে সব দিক থেকে ওরা স্বাধীন। বর্তমানে অনেক স্টাইলিশ এবং মডার্ন মেয়েদের কাছে পর্দা করাটাকে পরাধীনতা মনে হয়। সত্যিকার অর্থে পর্দা কিন্তু কোনো পরাধীনতা নয়। আপনি যদি আপনার মূল্যবোধ বুঝতে পারেন, তাহলে পর্দারও মূল্য বুঝতে পারবেন। একটা দামি জিনিস কখনোই খোলামেলা রাখা হয় না। এক ব্যাগ ভর্তি সোনা দানা নিয়ে বাইরে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই সেটাকে খোলাভাবে নিয়ে যাবেন না, যেন চোর ডাকাত নিয়ে না যেতে পারে কিংবা মানুষ যেন দেখে না ফেলে। আপনি সেটাকে ঢেকে সুন্দর কোনো ব্যাগে কিংবা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে যাবেন। তো সোনা দানা যতটা দামি, এর থেকে অনেক দামি হচ্ছে আমাদের এই মেয়ে মানুষ। মেয়েদেরকে সম্মান দেওয়ার জন্যে পর্দা করার কথা বলা হয়েছে, আর এটা যারা বুঝতে পারে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেছে বলেই বলা যায়। এখন আমাকেও অনেকে অনেক কিছু বলতে পারেন যে আমি কেন কথা বলছি ইউটিউবে, আমি কেন নরম সুরে কথা বলছি। আসলে আমি নরম সুরে কথা বলছি কিনা জানি না, আমাকে আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন, এটাই আমার কণ্ঠস্বর। আমি নিজেও চাই যে আমার এই কণ্ঠটা চেঞ্জ হোক। এটা আসলে আল্লাহর সৃষ্টিকে তো আমি চেঞ্জ করতে পারবো না। আর কথা বলা নিয়ে যদি পর্দার করার কথা বলেন, তাহলে অবশ্যই পর্দার কথা বলা হয়েছে কণ্ঠে। সেটা হচ্ছে আপনি যদি বেগানা কোনো পুরুষ মানুষের সঙ্গে অযথা অর্থাৎ বিনা কারণে রসিয়ে রসিয়ে কথা বলেন বা গল্প করেন, তাহলে সেটাকে মানা করা হয়েছে। আর মেয়েদেরকে যদি পর্দা বলা এরকমই হতো, তাহলে তো আল্লাহ নিশ্চয়ই মেয়েদেরকে বোবা বানিয়ে পাঠাতেন, তাই না? আর ইসলামিক নিয়মকানুন সবাই মোটামুটি জানে, আর প্রত্যেকটা জিনিস যে কোনো কিছু করার আগে, যে কোনো কিছু বলার আগে আমাদের উচিত সবসময় আগে আঙুলটা নিজের দিকে ঘুরিয়ে দেখা যে আমি কতটুকু পারফেক্ট চলছি, আমার কতটুকু ভুল হচ্ছে, তারপরে অন্যকে যাচাই বাছাই করব। আর অনেকে এটাও বলতে পারেন যে আমার হাত কেন দেখা যাচ্ছে। এখন হাত তো
তো আমি মোজা পরে তো আর আমি সংসারে কাজ করতে পারবো না। আর সংসারে কাজ করতে গিয়ে আমি যেই ব্লগটা করছি, এটা সবাই হচ্ছে বেশিরভাগ এখানে 1 or 2% ছেলে হতে পারে, সেটা পুরোটাই আমার ফ্যামিলি মেম্বার, হয় আমার ছোট ভাই কিংবা আমার বাপ চাচাদের মধ্যেই হয়তো কেউ দেখেন। কারণ লজিক্যালি যদি চিন্তা করেন, একটা ছেলে যার বয়স 30 থেকে 40, তার হয়তো বা সময় হবে না ঘরে বসে বসে মেয়েদের এই ব্লগিং রান্নাবান্না দেখবে। বা একটা ছেলে যার বয়স 15 থেকে 20, তারও হয়তো বা ইন্টারেস্ট হবে না যে কোন মেয়ে বা কোন মহিলা কোথায় কী রান্নাবান্না করছে বসে বসে দেখবে। কারণ ছেলে যার বয়স 15 থেকে 20, সে নিশ্চয়ই কোনো গেম কিংবা ইন্টারেস্টিং কোনো জিনিস নিয়ে টাইম কাটাবে। আর যদি বলা হয় 60 থেকে 70, তারাও নিশ্চয়ই আমার এই ব্লগ দেখবে না। তারা যদি সময় পায় হয়তো বা কোনো নিউজ দেখবে কিংবা ইসলামিক কোনো বড় মুফতি মাওলানার কথা শুনবে। আর ইউটিউবের মধ্যে কিন্তু সব কিছু অ্যানালাইজ করা যায়। আর আমার এখানে আমি অ্যানালাইজেশনে যা দেখতে পাই, আমার যে ব্লগগুলো দেখেন সবাই হচ্ছে মেয়ে। এখানে 1 or 2% ছেলে আছে, আর সেটা আমি নিজেই জানি যে আমার ফ্যামিলি মেম্বার থেকেই অনেকেই দেখছে। তো এই ক্ষেত্রে আমি বলবো, আল্লাহ হচ্ছে সব থেকে সর্বশক্তিমান এবং সব থেকে ভালো জানেন, ভালো বোঝেন। মানুষের মনের যে উদ্দেশ্য, সেটা আল্লাহ সব থেকে ভালো জানেন। আর আমার উদ্দেশ্য নিশ্চয়ই কি আছে সেটা আল্লাহ সব থেকে ভালো জানেন। তো এই কথা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। আজকে যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে আমি এই গল্পটা একটা জায়গায় শুনতে পেয়েছি, তো শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। তাই মনে হলো যে এটা প্রত্যেকটা মেয়ের জীবনের সাথেই মিলবে। আপনাদের সঙ্গেও শেয়ার করলাম, কেমন লেগেছে সেটা জানাবেন। আর আজকে রান্নাবান্না একটু বেশি করব। তার মধ্যে প্রথমে সবজি কেটে নিয়েছি, সবজিগুলো তো দেখেছেনই কী কেটেছি। আর সবজি রান্নার মধ্যে মাছ দিয়ে রান্না করব সবজিগুলো, যেখানে বেগুন, টমেটো আর হচ্ছে মূলা কেটেছি, সেটা দিয়ে ছোট একটা মাছ কিনেছিলাম, ওই মাছটা রান্না করব। আর মাছ রান্নায় আমি সবসময় 3টা মশলাই ব্যবহার করি, সেটা হচ্ছে হলুদ, ধনে গুঁড়া আর মরিচ গুঁড়া। এর বাইরে কিন্তু কোনো মশলা দিই না, কারণ মাছের মধ্যে সব মশলা দেওয়া যায় না, স্পেশালি ছোট মাছে তো একদমই না। আর এটা কিন্তু সত্যি কথা, আমি অনেকবার এক্সপেরিমেন্ট করে দেখেছি, মাছে যত কম মশলা দেওয়া হয় সে তরকারির স্বাদটা তত বেশি হয়। তাই আমি নর্মাল মশলা দিয়ে রান্নাটা করব। প্রথমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু রান্নাবান্না সবসময় স্টিলের পাতিলে করতে পছন্দ করি। আর এই পাশে আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে বটবটি রান্না। বটবটিটাকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। আর বটবটি রান্নায়ও তেমন কিছু দেইনি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ। ওইদিকে ওটা হতে হতে এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে কষিয়ে নিব, কারণ এখানে আলু আছে, মূলা আছে, এটা হতে একটু টাইম লাগবে। আমি কিন্তু একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে যাই রান্না করা হোক না কেন, সেটার মশলাটা এবং সেই রান্নাটা যদি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু সেটার স্বাদ সবসময় ভালো হয়। আর আমি আমার বাড়িতে যেই ননস্টিক প্যানগুলো ছিল সেগুলো সব ফেলে দিয়েছি গতকালকে, আর তার পরিবর্তে এই সিলভারের ফ্রাই প্যান বা যাই আছে সিলভারের কিনেছি আর মাটির কিনেছি। তো আমি আসলে এই জিনিসগুলো কিনেছি আমার হাজব্যান্ডের শরীরের কথা চিন্তা করে, কারণ যেহেতু ওনার সুগার হয়েছে, তো সুগারের রোগীকে আসলে এ ধরনের হেলদি খাবার খাওয়াটাই বেশি, শুধু ওনার জন্য না, আমাদের পরিবারে যারাই আছে, যারাই খাচ্ছি সবার জন্যই ভালো। আর ননস্টিকের পাতিল টাতিলে আসলে রান্না যদি আপনি নিজের হাতে করেন তাহলে ভালো। আর যদি কোনো কাজের লোক বা কারো হাতে দিয়ে রান্না করতে দেন, তাহলে দেখবেন ওরা ফ্রাই প্যান বা ননস্টিকের যাই আছে সেটার মধ্যে কখনো স্টিলের চামচ দিয়ে দিচ্ছে, কখনো বা অন্য কোনো চামচ দিয়ে দিচ্ছে। সেটার যে মানে ব্যবহারের নিয়ম, সেটা কিন্তু অনেকেই জানে না। আর এখানে আমি যে বটবটি ভাজিতে যেটা লাস্টে দিয়েছি, সেটা হচ্ছে নারিকেল কুচি। নারিকেল কুড়োটা দিলে এই বটবটি খেতে যে কত সুস্বাদু হয়, যদি কখনো বাড়িতে সম্ভব হয়, নারিকেল থাকলে বটবটি দিয়ে রান্না করে যদি ভালো হয় তাহলে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর বাকি যে সবজিগুলো ছিল সেগুলোকেও গুছিয়ে রাখছি। ফ্রিজটা আসলে খুব বেশি অগোছালো হয়ে গেছে, একদিন করে সব কিছুই গুছাবো। এতদিন তো আতিফা ছোট ছিল, সংসারে এত একটা টাইম দিতে পারিনি। এখন যেহেতু আতিফা একটু বড় হচ্ছে, নিজে নিজে বসে টিভি দেখে বা নিজে নিজে খেলতে পারে, তো আমারও একটু সময়টা সেভ হচ্ছে। এখন আমি সংসারেও মনোযোগটা দিতে পারছি। এতদিন সব কিছুই হাবিব ভাইয়ের উপরে ছিল। আর ছেলে মানুষ তো নর্মালি একটু অগোছালো হয়, সেটা আমরা সবাই জানি।
নিই। লাস্ট পর্যায়ে আমি যেটা দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এটা দিলেও কিন্তু খুব সুন্দর কালার হয়, দেখতে গ্রিন লাগে আর খেতে তো ভালো লাগে। ধনেপাতা অনেকে পছন্দ করে, অনেকে করে না। আমার কাছে কিন্তু ভালো লাগে যে কোনো তরকারি লাস্ট ফিনিশিংয়ে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর নারিকেল কুড়িটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে হালকা মৃধ আছে এটাকে রান্না করেছি। এখন প্রায় হয়ে গেছে। তার উপর আবার একটু ধনেপাতা কুচি দিচ্ছি যেন দেখতে কালারটা খুব সুন্দর হয়। খাবার কিন্তু যে খেতে যেমনই হোক পরিবেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এটার সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছিল, সেটাই আমি নিচ্ছিলাম, আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করলাম যে নারিকেল আর বটবটির এত সুন্দর একটা কম্বিনেশন হয়েছে আর সুন্দর একটা সুঘ্রাণও বের হচ্ছে। আরও একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ডাল। আর ডালটা আমি যেভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার রান্নায় অনেক রকম অনেক কিছু হয়, আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাচ্ছি। যদি সম্ভব হয় কখনো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর যদি কেউ আমার মতো করে রান্না করেন সেটাও জানাবেন। আমি এখানে যা করছি যে একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়া দিলে আসলে স্বাদ হয় না তেমন একটা, কালারও বাজে হয়। আর হচ্ছে ধনেপাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো সব লবণ একসঙ্গে হালকা করে একটু তেলও দিব। সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে কিছুক্ষণ হাতে মাখিয়ে নেব। এতে করে কি হয়, যেহেতু আমি প্রেশার কুকারে দিব, আর এটা যদি আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিই তাহলে কেন জানি এটা খেতে খুব ভালো হয়। আর আজকের এই ডালটা আতিফার বাবা খুব পছন্দ করেছিল, বলল যে সব থেকে নাকি বেশি ভালো লেগেছে ডালটা। আর তারপরে বটবটি ভাজিটা। তো এইভাবে আমি অনেকভাবেই ডাল রান্না করি, এটা হচ্ছে ইজি। ধরেন আমার হাতে যখন টাইম কম থাকে তখন এভাবে মাখিয়ে তার মধ্যে আমি গরম পানি দিয়ে আর প্রেশার কুকারে কভারটা লাগিয়ে কয়েকবার সিটি দেওয়ার পর যখন বুঝতে পারি হয়ে গেছে, তখন ডাল যেভাবে বাগার দেয় ঠিক সেভাবেই বাগার দিই। কিন্তু আমি এর মধ্যে একটা জিনিস আরও অ্যাড করি, সেটা হচ্ছে বাগার দেওয়ার সময় কারি পাতা দিই। কারি পাতা দিলে কিন্তু ডালের খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখানে কিছু অরেঞ্জ আছে, মালটাও আছে, তো আমি ভাবছি এগুলো দিয়ে একটা জ্যাম বানাবো। আমরা গত বছর যখন তুর্কি গিয়েছিলাম সেখানে অরেঞ্জ জ্যাম খেয়েছিলাম, খুবই সুস্বাদু। সেখানে অরেঞ্জগুলো কিন্তু একদম আস্তে আস্তেই ছিল। তো আমিও চেষ্টা করব এরকম বানানোর। তাই পরবর্তী ব্লগে আপনারা যেন থাকেন এবং দেখেন সেটা আগেই জানিয়ে দিলাম। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ জ্যাম বানানোর চেষ্টা করব। আমার একজন প্রিয় আপু আমাকে কমেন্ট করেছিল যে মিষ্টি জাতীয় কোনো খাবার, স্পেশালি কোনো ফ্রুটস দিয়ে যেন একটা জ্যাম বানিয়ে দেখায়। আসলে আমি কখনো ট্রাই করিনি, বাট এবার প্রথমবারের মতো ট্রাই করব আপনার কথাটা রাখার জন্যে। জানি না কতটুকু হবে। আর আমার যে তরকারি রান্নাটা প্রায় শেষ, এখনও কিছুটা কষাতে হবে। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর ধনেপাতা এখনই কিছু দিয়ে দিচ্ছি, এতে করে তরকারির মধ্যে ধনেপাতার ফ্লেভারটা মিশে যাবে। আবার যখন নামাবো তার আগে কিছুটা দিয়ে নিব। এখন রান্না বান্না সব হয়ে গেছে, উপরে যাচ্ছি, উপরে নামাজ পড়বো। প্লাস হচ্ছে আমার রুমটাও খুব অগোছালো আছে, সেটাও গোছাবো। এর মধ্যে হুসনা হচ্ছে পুরো ফ্লোর টোর ক্লিনিং করছে। প্রায় 1টা বেজে গেছে, একটু রান্না করতে আজকে দেরি হয়ে গেছে যেহেতু 3টা আইটেম করেছি। আর এই যে আতিফার জন্য আমি যতই অ্যাভয়েড করি যে কোনো পুতুল টুতুল রাখবো না ঘরে, কিন্তু ও যেহেতু আদুরি, যেই আসে না কেন সবাই একটা করে পুতুল না হলে কোনো একটা খেলনা নিয়ে আসে। যতই আমি অ্যাভয়েড করার চেষ্টা করছি কেন জানি এগুলো ঘরে চলে আসছে। বাট ও 2-1 দিন খেলার পর আমি এগুলো দিয়ে দেবো অন্য কাউকে। আর পুতুলগুলো আমি যেটা করি, ওর খেলা টেলা শেষ হয়ে গেলে এগুলোকে একটা বক্সে ভরে রাখি, ঘরের মধ্যে রাখি না। তাহলে হচ্ছে ফেরেস্তা আসে না, বরকতের রহমতের ফেরেস্তারা আসে না, কারণ এটা হচ্ছে মূর্তি সমন্বয়। তো আমি এগুলোকে ঢেকে রাখারই চেষ্টা করি। আর আতিফার রুমটা সবসময় অগোছালো থাকে, সব কিছু এলোমেলো হয়ে থাকে। যতই গোছানো হোক না কেন বাচ্চাদের বাড়ি যে অগোছালো থাকে সেটা আমরা সবাই জানি। অনেক সময় হঠাৎ করে মেহমান চলে আসে, তখন যদি ঘর বাড়ি এলোমেলো থাকে আমার তখন খুবই আনইজি ফিল হয়। আর তখন যারা গেস্ট আসে তারা বলে যে হ্যাঁ বাচ্চাদের বাড়ি একটু এলোমেলো থাকে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু আমার কাছে এটা খুবই খারাপ লাগে, কারণ আমি সবসময় পরিপাটি নিজেও থাকি, ঘরদোর পরিপাটি রাখতে চেষ্টা করি। আর এই যে আতিফার গোসলের পর তাওয়ালটা এখানে রেখে দিয়েছে, তো এখানে টিস্যু বক্সের মধ্যে টিস্যু শেষ হয়ে গিয়েছিল, সেটাও দিয়ে দিলাম। টুকিটাকি কাজ করতে আমার ভালো লাগে, এই কাজগুলো আমি না করলেও পারি, বাট আমি কিন্তু আমার নিজের ইচ্ছাই করি, আমার কাছে ভালো লাগে।
কারণ কাজ না করে সারাদিন শুয়ে বসে থাকলে শরীরটা যেমন মুটিয়ে যায়, তেমন কিন্তু নানান ধরনের ডিপ্রেশনও মানুষকে গ্রাস করে। এর থেকে ভালো সবসময় যদি নিজেকে ব্যস্ত রাখা যায়। আর এখানে একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে দিচ্ছি। এটার সাথে অবশ্য না, এই চাদরের সাথে অন্য একটা ব্ল্যাঙ্কেট ছিল, সেটা ময়লা হয়ে গেছে, তাই এই অরেঞ্জ কালারের ব্ল্যাঙ্কেটটা দিচ্ছি। এটা আসলে অরেঞ্জও না, এটার মধ্যে একটা গোল্ডেন অরেঞ্জ মিক্স আছে, খুব সুন্দর একটা কালার। আর বিছানোর পর দেখলাম যে না, ভালোই লাগছে, যে কোনো বেডশিটের সাথে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা যাচ্ছে। আর এটা কিন্তু খুবই লাইট একটা ব্ল্যাঙ্কেট, খুবই মানে মানে ব্যবহার করে খুব আরাম। আর এই যে এখানেও সব কিছু এলোমেলো হয়ে আছে। গতকাল রাতে আমি আর আতিফা মাথায় তেল দিয়েছিলাম। আমি যখন তেল দিচ্ছি তখন আতিফাও এসেছে, সেও বলছে সেও তেল দিবে। তখন ওকে তারপর দেখলাম যে একটু একটু করে হাত দিয়ে সে নিজের মাথায় দিচ্ছে, তারপর আবার আমার মাথায়ও দিয়ে দিল। তো এটা ভালো লেগেছে, মাশাআল্লাহ। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা দান করুক, দোয়া করি। মায়ের দোয়া কিন্তু সন্তানের জন্য সব থেকে স্পেশাল। আর সব কাজ গোছানোর পর এখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, 12টা 40-এর মতো বেজে গেছে। নামাজের সময় একদম কাছাকাছি, নামাজের সময় পারফেক্ট হয়েই গেছে প্রায়। তো আমি এই কাজটা শেষ করে নামাজ পড়ে নেব। তার মধ্যে এই গাছটা আমার খুবই প্রিয়। আমি তেমন কোনো গাছ রাখিনি বাড়িতে, একটা গাছে আছে, দুটো গাছ আছে। এই গাছটা আমি আসলে একজনকে উপহার দিয়েছিলাম, আমার খুবই আদরের একজনকে দিয়েছিলাম, বাট আল্লাহ তাকে হেদায়েত দান করুক। সে কোনো কারণে আমার এই গিফটটাকে ফেরত দিয়েছে। তো যদিও কষ্ট পেয়েছিলাম, তারপরে ভাবলাম যে ঠিক আছে, আমি এটাকে যত্ন করে রাখবো। আর এটাকে সপ্তাহে 1-2 বার পরিষ্কার করে, পানি তো প্রায় 2 দিন পর পরই দিতে হয়, খুব বেশি না, যতটুকু প্রয়োজন। আর এটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট, এটাকে আমি পানি টানি দিয়ে যত্ন করে আবার ইয়াতে রেখে দিই, ওয়াশরুমে রেখে দিই। কারণ ঘরে রাখলে আতিফা বুড়ি এসে এটার পাতা ছেঁড়ার চেষ্টা করে, সে তো আর বোঝে না, ওর কাছে ভালো লাগে নরম জিনিস, টান দিলে ছিঁড়ে যাচ্ছে, সেটাকে খুব এনজয় করে। তো খুব বেশি পানি কিন্তু এটাতে দেইনি, যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। আর এটাকে এখন নিয়ে রেখে দেবো ওয়াশরুমের আসলে আমাদের এই বাড়িটা অনেক পুরনো, আপনাদেরকে তো বলেছি আগেই, কোনো কিছুই ডেকোরেশন করা ছিল না, আমরাও করিনি। এভাবে আছে। ওয়াশরুমটাও যে খুব সুন্দর সেটা বলা যাবে না, বাট আমি এটাকে সুন্দর করে রাখার চেষ্টা করি। রুমটাও গোছানো হয়ে গেছে, সব কিছু পরিপাটি আছে। তো এখন আমি নামাজ পড়ে নেব। নামাজটা হচ্ছে সবার আগে। কাজকর্ম যতই করি না কেন, সেগুলোর হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ কিন্তু আগে নামাজের হিসাবটা নেবে। আর কোরআন শরীফ পড়াটা হচ্ছে সর্বোত্তম। আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, চেষ্টা করবেন দৈনিক খুব বেশি না হলে 1 পৃষ্ঠা হলেও যেন কোরআন পড়তে পারেন। এতে করে কিন্তু ঘরে রহমত বরকত আসে। আরও একটা জিনিস আমি ছোট বোন হিসেবে আপনাদেরকে বলবো, যদি পারেন সূরা বাকারা পড়বেন কিংবা তেলাওয়াত শুনবেন। সূরা বাকারার যে কত ফজিলত আছে, সেটা একটা সূরার মাধ্যমে আসলে সব ধরনের জিনিসই আপনি জানতে পারবেন। যে কোনো বিপদ আপদ, বদনজর, জাদু টোনা বা আর্থিক অবস্থা থেকে শুরু করে, রোগবালাই থেকে শুরু করে, কোনো সমস্যার সমাধান থেকে শুরু করে প্রায় অনেক কিছু এই সূরা বাকারাতে আছে। তো আমি এখন পর্যন্ত যতটুকুই পারি ডেইলি হলে অল্প করে হলেও সূরা বাকারার তেলাওয়াত শুনি অর্থ সহকারে। আর ডেইলি যতটুকুই পারি কোরআন পড়ার চেষ্টা করি। আমার মাকে দেখেছি এবং বলতেও শুনেছি, যেদিন উনি কোরআন শরীফ না পড়েন তখনই কোনো না কোনো ঝামেলা চলে আসে। তো এটা আসলে অনেক, যারা সত্যিকারে আল্লাহকে ভালোবাসে এবং নামাজ রোজা পড়ে, তারা যদি নামাজ রোজা কিংবা কোরআন শরীফ পড়া থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ কিন্তু রাগান্বিত হয়ে অনেক সময় আমাদের বিপদ আপদের সম্মুখীন করে। তো এই জিনিসটা যারা করি তাদের চেষ্টা করা উচিত ডেইলি করার, যতটুকুই সম্ভব। আসলে জীবন অত সহজ না জানি, আর মানুষ এটাকে আরও কঠিন করে দেখে। আল্লাহ কিন্তু আমাদেরকে সহজ করেই পাঠিয়েছেন, সহজ করেই বাঁচতে বলেছেন, কিন্তু আমরা জীবনের তাগিদে, অর্থ উপার্জনের তাগিদে এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আল্লাহর ইবাদত করতেই ভুলে যাই। সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি। আর অনেক কথা বলেছি, এত কথা আসলে বলতে হয় না, বেশি কথা বলতে গেলে অনেক অযৌক্তিক বা অপ্রয়োজনীয় কথা চলে আসে। তো সেই জন্য যদি আমি কাউকে কথার ধারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা জানাবেন। সবাইকে সালাম দিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।